আজ আমরা শুনব 2007 সালে ঘটা এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর কথা, যা শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গকে নয়, সারা ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছিল। এই মৃত্যুর মামলা 18 বছর পর আজও আদালতে বিচারাধীন, কোনো মীমাংসা হয়নি। এ ছিল এক অসমাপ্ত ভালোবাসার গল্প, যার পরিণতি ছিল ভয়ঙ্কর। এই ঘটনাটা ছিল এক অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মুসলিম ছেলে রিজওয়ানুর রহমান এবং অত্যন্ত ধনী, প্রভাবশালী ও লাক্স কোজি কোম্পানির মালিক অশোক টোডির মেয়ে প্রিয়াঙ্কা টোডির ভালোবাসার গল্প, যা রিজওয়ানুরকে টেনে নিয়ে গিয়েছিল এক গভীর অন্ধকারে, যেখান থেকে তার আর ফিরে আসা হয়নি। ঘটনায় আসা যাক। 2006 সালে কলকাতার একটি নামকরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গ্রাফিক্স ডিজাইন শিক্ষক হিসেবে কাজ করতেন রিজওয়ানুর রহমান। সেখানেই শিক্ষার্থী হিসেবে ভর্তি হন প্রিয়াঙ্কা টোডি। ধীরে ধীরে এই শিক্ষক ছাত্রীর সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। খবরে প্রকাশ 2007 সালের 18 আগস্ট রিজওয়ানুর ও প্রিয়াঙ্কা বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেন। সাক্ষী ছিলেন তাদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। তবে যেটুকু জানা যায় যে রিজওয়ানুরের মামলায় তাদের বিয়ের সাক্ষী হিসেবে কারো নাম দাখিল করা হয়নি। বিয়ের পর প্রিয়াঙ্কা বাবার বাড়িতেই ফিরে যান। এরপর প্রিয়াঙ্কা 31 আগস্ট তার নিজস্ব জিনিসপত্র নিয়ে রিজওয়ানুরের কলকাতার তিলজলার একটা ছোট্ট ফ্ল্যাটে চলে আসেন। সেদিনই অর্থাৎ 31 আগস্ট তারা পুলিশের বিভিন্ন মহলে চিঠি পাঠান পুলিশ প্রোটেকশন চেয়ে, কারণ তাদের ভয় ছিল যে প্রিয়াঙ্কার বাবা অশোক টোডি অত্যন্ত প্রভাবশালী লোক, তিনি তার প্রভাব ও শক্তি তাদের ওপর দেখাতে পারেন। তারা এটাও জানান যে তারা দুজনে একসঙ্গে রিজওয়ানুরের বাড়িতে বসবাস করছেন। টোডি পরিবার এই বিয়ে মেনে নিতে পারেননি। অভিযোগ ওঠে প্রিয়াঙ্কার বাবা অশোক টোডি এবং অশোক টোডির ভাই প্রদীপ টোডি ও প্রিয়াঙ্কার মামা অনিল সারোগি পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মাধ্যমে রিজওয়ানুর উপর চাপ সৃষ্টি করেন। রিজওয়ানুর ও প্রিয়াঙ্কাকে লালবাজার পুলিশ সদর দপ্তরে 3 বার তলব করা হয়। সেখানে রিজওয়ানুরকে হুমকি দেওয়া হয় এবং প্রিয়াঙ্কাকে বাবার বাড়িতে পাঠাতে বলা হয়। অবশ্য এইসব ঘটনাগুলো কোনো পুলিশ রেকর্ডে নেই। 8 সেপ্টেম্বর 2007 সালে পুলিশ তাদের আবার ডেকে পাঠায়, তাদের ওপর চাপ সৃষ্টি করে যাতে 1 সপ্তাহের জন্য প্রিয়াঙ্কাকে তার বাবার কাছে পাঠানোর জন্য। এই ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে 7 দিন পরে প্রিয়াঙ্কাকে আবার রিজওয়ানুরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, যেটা প্রিয়াঙ্কার মামা স্বাক্ষর করেন। 8 সেপ্টেম্বর প্রিয়াঙ্কা বাবার বাড়িতে ফিরে যান। শর্ত ছিল 1 সপ্তাহ পর আবার স্বামীর কাছে ফিরে আসবেন, কিন্তু সেই ফিরে আসা আর হয়নি। 11 সেপ্টেম্বর রিজওয়ানুরের সঙ্গে প্রিয়াঙ্কার শেষবারের মতো ফোনে কথা হয়। 15 সেপ্টেম্বর, যেদিন প্রিয়াঙ্কার রিজওয়ানুরের বাড়িতে ফেরত আসার কথা ছিল, সেদিন রিজওয়ানুর প্রিয়াঙ্কার বাড়িতে ফোন করে, কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে তার কথা হয়নি। এরপর অভিযোগ আসে যে 18 সেপ্টেম্বর তাদের বিয়ের একজন সাক্ষীকে পুলিশ থ্রেটেন করে এই বলে যে প্রিয়াঙ্কাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করা হতে পারে। 19 সেপ্টেম্বর প্রিয়াঙ্কা ফেরত না আসায় রিজওয়ানুর একটি এনজিওর কাছে কেস ফাইল করে। সে এটাও জানায় যে যদি দরকার পড়ে তাহলে সে নিজেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করতে পারে। 21 সেপ্টেম্বর রিজওয়ানুরের মৃতদেহ পাতিপুকুর রেল লাইনের ধারে পাওয়া যায়। তার হাত দুটো ছিল বুকের ওপর জোড়া আর মাথার পেছনে ছিল গভীর আঘাত। পুলিশ প্রথমেই এটি আত্মহত্যা বলে দাবি করে, কিন্তু পরিবার ও সমাজের অনেকেই তা মেনে নিতে পারেননি। রিজওয়ানুরের মৃত্যুর পর গোটা পশ্চিমবঙ্গে প্রতিবাদের ঝড় ওঠে। মানবাধিকার সংস্থা, ছাত্র সমাজ ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। জনমতের চাপে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই তদন্তে উঠে আসে যে রিজওয়ানুর আত্মহত্যা করেননি, বরং তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কার বাবা অশোক টোডি, ওনার ভাই প্রদীপ টোডি, মামা অনিল সারোগি, পুলিশ অফিসার অজয় কুমার, সুকান্তি চক্রবর্তী, কৃষ্ণেন্দু দাস এবং রিজওয়ানুরের পরিচিত মঈনুদ্দিন ওরফে পাপ্পু। সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চার্জশিট দায়ের করে। তবে সুপ্রিম কোর্টে মামলার বিভিন্ন পর্যায়ে আইনি জটিলতা দেখা যায়। আগেই বলেছি, বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এই ব্যাপারে আরও একটি রহস্যজনক ঘটনা ঘটে। রিজওয়ানুর রহমানের মৃত্যুর তদন্তে প্রথম দায়িত্বপ্রাপ্ত ছিলেন রেলওয়ে পুলিশের জিআরপির সাব ইন্সপেক্টর অরিন্দম মান্না। রিজওয়ানু মারা যাওয়ার প্রায় 1.5 বছর পরে
2009 সালের 11ই ফেব্রুয়ারি তার মৃতদেহ হুগলির মানকুণ্ডু রেল স্টেশনের কাছে সেই রেল লাইনের ধারেই পাওয়া যায়। তার চোখ, পা ও গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল। ওনার বাড়ি থেকে জানা যায় যে মৃত্যুর আগের রাতে অরিন্দম তার মা ও বাগদত্তাকে ফোন করে জানান, আমার জীবন বিপন্ন, ওরা আমাকে বাঁচতে দেবে না। পুলিশ এই ঘটনাটাকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করলেও মান্নার পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে মনে করে। তার দুটি মোবাইল ছিল, এই দুটি মোবাইলের সিম কার্ডগুলো কিন্তু নিখোঁজ ছিল, যা প্রমাণ লোপাটের ইঙ্গিত দেয়। এই ঘটনার পরে সিআইডি তদন্ত শুরু হয়, তবে সমাজের বিভিন্ন দিক থেকে কোনো প্রতিবাদের ঝড় ওঠেনি, যা রিজভানুর মামলায় হয়েছিল। শেষ করার আগে বলি, এই ঘটনাটা আদালতের বিচারাধীন, কবে যে মীমাংসা হবে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারে না। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।